100 বছর তো বারবার আসে না, একবারই আসে। তারপর নূতন মন্দির প্রতিষ্ঠাও বারবার হয় না, মূর্তি প্রতিষ্ঠাও বারবার হয় না। মন্দিরটা ডিজাইন করেছে আমাদের এই এখানকারই শিলচরেরই একটি ছেলে, সৌগত সোম। ভালো লাগার মতো জিনিস, একটা ভালো লাগার মতো, ভালো লাগাটাকেই তৈরি করে তারা উপস্থাপন করেছেন এখানে। জলের তরঙ্গ আছে, পদ্ম আছে, জ্ঞান সূর্য আছে, কুলকুণ্ডলীর শক্তি আছে। দুটো হাতি থাকবে, হাতির ওপর ঠাকুরমা বসে থাকবেন। আর 5টা ঘোড়া থাকবে, একটা ঘোড়ার গাড়িও থাকবে, 100 ঢাক থাকবে। নমস্কার, CNN24 এর পক্ষে আমি বাপলু দাস আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এক বিশেষ প্রতিবেদনে। আমি বর্তমানে যে জায়গায় রয়েছি, কেনই এসেছি এখানে সেটাও আপনাদের দেখাচ্ছি। 1915 সাল, সেই সময় কাছাড় জেলায় প্রলয়ঙ্কারী একটা বন্যা গোটা কাছাড় জেলাকে একদম ডুবিয়ে ফেলে। পরবর্তীতে মানুষ কিন্তু ত্রাহি ত্রাহি রব তুলে তাদের নিজেদের বাঁচিয়ে রাখতে, শিলচর শহর বলবো সমস্তটাই প্রায় ডুবে গিয়েছিল, কাছাড় জেলার অধিকাংশ জায়গায় ডুবে গিয়েছিল। পরবর্তীতে কয়েকজন সন্ন্যাসী গেরুয়া বসন পরে তারা তাদের মতো করে উদ্ধারের কাজে লাগলেন শিলচর শহর সহ পার্শ্ববর্তী সংলগ্ন এলাকায়। এবং তাদের এই উদ্ধার কার্যে মানুষ উৎসাহিত হয়ে, যারা বন্যার্ত যারা ছিলেন, ভুক্তভোগী যারা ছিলেন তারাও, পাশাপাশি যারা কিছুটা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছিলেন তারাও, দুই পক্ষের মানুষ তারা এই সন্ন্যাসীদের হাত ধরে রীতিমতো উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। এবং তারা এখানে একটা নজির সৃষ্টি করে, সেই থেকে 1915 সাল থেকে আজ 2025 সাল, এবং যে ভব্য মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা শতবর্ষ স্মারক মন্দির শিলচর রামকৃষ্ণ মিশনের। যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের চোখের সামনে জ্বলজ্বল করছে, নবরূপে, নব মহিমায়, নব গরিমায় এই মন্দিরটাকে গড়ে তোলা হয়েছে। এই মন্দির উদ্বোধন হচ্ছে খুব শীঘ্রই, সম্ভবত 18 তারিখ, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্দিরটা উদ্বোধন করবেন। শতবর্ষ স্মারক হিসাবে এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে। মন্দিরের গোটা বিষয়টা আপনাদের তুলে ধরবো, এবং প্রথমে আমরা কথা বলবো বর্তমান শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক যিনি, গণধীশানন্দজি মহারাজ, অত্যন্ত শ্রদ্ধার মানুষ, সন্ন্যাসী তিনি। আমরা ওনার সঙ্গে কথা বলবো। মহারাজজি প্রণাম। তো প্রথমে এই যে খানিকটা ইতিহাস আমি টানছিলাম, 1915 সালের সেই বন্যা, প্রলয়ঙ্কারী বন্যার কথা, রামকৃষ্ণ মিশন শিলচর কিভাবে আজকের এই শতবর্ষ পেরিয়ে আজকে আমরা নতুন মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, তো তার শুরুর ইতিহাসটা খানিকটা আমরা জানবো। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এসেছিলেন আমাদের তথ্য অনুযায়ী। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা এসেছিলেন 1917 সালে। আর এই সময়ে এদের এই অক্লান্ত পরিশ্রম, সেবা ইত্যাদি দেখে স্থানীয় যুবক ছেলেরা কয়েকজন উদ্বুদ্ধ হয়ে ওরা ভাবলো আমরাও এই নামে একটা সংঘ স্থাপন করে যদি আমরা যদি একটা সংঘ স্থাপন করতে পারি, যে সংঘের মাধ্যমে আমরাও সমাজের সেবা করতে পারবো। হ্যাঁ, তা সেই রকম করে ওরা একটা সংঘ স্থাপন করলো। সেটা কয়েক বছর চলেছিল, কিন্তু চলার পরে ওটা বন্ধ হয়ে যায়। আর্থিক কারণেই বন্ধ হয়েছিল মেনলি, যেটা আমরা শুনেছি। পরে আবার 1924 সাল, অ্যাকচুয়ালি 1923 সালের 31শে ডিসেম্বর শ্রী মায়ের তিথি পূজা ছিল। সেই মায়ের তিথি পূজার দিনে ওরা একটা মিটিং করে শুরু করলো যে আমরা আবার নতুন করে এই সংঘটা স্থাপন করতে চাই। কিন্তু যেহেতু মাত্র একটা দিন বাকি, পরের দিন থেকে নতুন বছর শুরু হচ্ছে, তাই আমরা ওদের ওই ম্যানেজিং কমিটির যে মিটিং এর বই, সেই বই অনুযায়ী দেখছি যে সেখানে লেখা আছে এই আশ্রমের শুরু হলো
জানুয়ারি 1924-এ। এইভাবে 1924 থেকে শুরু ধরা হয়েছে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দিয়ে যেতে যেতে এরা বেলুড় মঠকে লিখছে যে আপনারা যদি এটা অধিগ্রহণ করেন তাহলে ভালো হয়। তা 1939-এ বেলুড় মঠ এটাকে গ্রহণ করবে বলে ঠিক করলো। তাই 1939-এ যখন গ্রহণ করলো তখন বেলুড় মঠ প্রথম সেক্রেটারি হিসাবে যাকে পাঠালেন তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ। তিনি এখানে দীর্ঘদিন ছিলেন। দীর্ঘদিন থেকে এই চারিদিকে অত্যন্ত পরিবেশটি অত্যন্ত খারাপ ছিল। শুধু জলা জায়গা, মাঝখানে একটুখানি উঁচু জায়গা যেখানে একটি টিনের শেড দেওয়া ঘর করে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। আস্তে আস্তে তিনি সেটাকে যতটা পারলেন উন্নতি করে একটা আশ্রম হিসেবে সেটাকে দাঁড় করালেন। এরপরে এলেন স্বামী খান্তানন্দজি মহারাজ। স্বামী খান্তানন্দজি মহারাজের সময় এই পুরো আশ্রমটি খুব আস্তে আস্তে গড়ে উঠলো। আর কতগুলো টিনের শেড, একটি নূতন মন্দির, এই ছাত্রাবাস ট্রাইবেলদের জন্য এইরকম করে আশ্রমটা গড়ে উঠেছিল। তিনি দীর্ঘ 38 বছর এই আশ্রমে সেবা করে গেছেন। তারপরে স্বামী দেবদেবানন্দজি এসেছেন, স্বামী সত্যস্থানন্দজি এসেছেন, তার আগে স্বামী তত্ত্বস্থানন্দজি এসেছেন। তারা এই আশ্রমটাকে এগিয়ে এগিয়ে নিয়ে গেছেন। এখন যে কোনো জিনিসের একটা সময় না হলে কিছুই হয় না, এটা আমরা সবাই জানি। ভগবানের ইচ্ছাতেই তো হয়। তাই তার ইচ্ছাতে এই সময়ের মধ্যে আমি এখানে এসেছি প্রায় 6 বছর হলো, 6 বছর থেকে একটু বেশি। এই সময়ের মধ্যে এখানে একটু ভালোভাবে গড়ে ওঠার হলো, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই মন্দির আর এই সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি ইত্যাদি ইত্যাদি। এবং এর জন্য শিলচরবাসীর অবদান তো কখনো ভোলার নয়। আগেও যখন মন্দির তৈরি হয়েছিল স্বামী পুরুষোত্তমানন্দজির আমলে, তখন এই শিলচরেরই একজন মানুষ ভবানী প্রসাদ পাল, তিনি 3,500 টাকা দিয়েছিলেন মন্দির তৈরির জন্য। আমরা সচরাচর রামকৃষ্ণ মিশনে এলে যে জায়গাটা আমরা দেখতাম, যে পুকুরটা, সেই পুকুরটাকে সুদৃশ্য একটা কাঠামো দিয়ে, অর্থাৎ চতুর্দিকে তার পাকা দালান তৈরি করে, তার চতুর্দিকটা বাউন্ডারি করে এখানে লাইটের সম্ভবত ব্যবস্থা রাখা হয়েছে। মহারাজ, এই পুকুরটাকে কি করা হয়েছে? পুকুরটা তো এমনি একটু নিচু ছিল, জল টলগুলো একটু নোংরা ছিল, যা হোক সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু এই মন্দিরকে যখন তৈরি করা হলো, মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে চারিদিকে আমরা একটু উঁচু করে গ্রিল টিলগুলোকে দিয়ে রং করেছি। আর তার পাশে খুব ভালো একটা বাগান করার চেষ্টা করেছি। এই বাগানের জন্য আমরা কলকাতা থেকে ফুল গাছের চারা নিয়ে এসে এই শহরের বাইরে দুটো নার্সারি করেছি, একটা শিলকুড়িতে, একটা ময়নাগড়ে। সেখানে আমাদের লোকেরা সারা দিন রাত কাজ করছে, ফুল সব সৃষ্টি করছে, সেগুলো নিয়ে এসে এখানে বসিয়ে আমরা এটা করছি। অর্থাৎ এই বাগানের চারাগুলো লাগানোর জন্য আপনারা ময়নাগড় এবং শিলকুড়িতে দুটো নার্সারি করেছি, সেখানে আমাদের লোকজন সব কাজ করছে দিন রাত্রে। তারাই এই গাছগুলোকে সব বড় করেছে, করে তারপরে ওখান থেকে আরো অনেক ফুল গাছ আমাদের আছে। আমরা সেগুলো কতটা ফুল গাছ হবে অন্তত লাগানো? প্রায় 8,000 ফুলের চারা। 8,000 ফুলের চারা। তা এখনো প্রায় 3,000-এর মতো ওখানে রয়েছে। সেই ফুলের চারাগুলো আসবে, আমরা আশা করছি যে 12-13 তারিখ নাগাদ নিয়ে আসবো। কারণ ওখানকার ওয়েদারটা একটু ভালো, হাওয়া টাওয়া আছে, জলও বেশি বেশি পাওয়া যেতে পারে। কিন্তু এখানে শহরের মধ্যে অতটা পরিবেশ নেই বলে ফুলগুলো একটু নষ্ট হচ্ছে। আর সমস্ত মন্দিরটার ডিজাইন কে করেছে মহারাজ? মন্দিরটা ডিজাইন করেছে আমাদের এই এখানকারই শিলচরেরই একটি ছেলে, সৌগত সোম। সে অক্লান্ত পরিশ্রম করেছে একদম ফ্রম দ্য বিগিনিং। তাকে একটু আধটু সহযোগিতা করেছে কলকাতার একজন ইঞ্জিনিয়ার আছেন, শেখর ব্যানার্জি। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের খুব পরিচিত ইঞ্জিনিয়ার। আমাদের অনেক মন্দির তিনি তৈরি করেছেন। এর আগে আমি আসানসোলে ছিলাম, আসানসোলের মন্দিরটা আমি শেখরবাবু মিলে করেছিলাম। সে শেখরবাবু একটু সাহায্য করেছেন, গুয়াহাটির একজন ইঞ্জিনিয়ারও কিছু সাহায্য করেছেন। আসানসোলের পর আপনার হাত দিয়ে এটা আবার নতুন আর একটা মন্দির। হ্যাঁ, এটা একটা হলো
ঠাকুরের তো এই যে কনস্ট্রাকশনের এই যে ডিজাইন যেটা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিছুটা আধুনিকতার ছোঁয়া আছে, আবার কিছুটা আমাদের পৌরাণিক কিছু যে বিষয়গুলো থাকে সেখানে সেটারও কিছু ছোঁয়া আছে। তো এই ডিজাইনটা নিয়ে আপনার ডিজাইনটা মানে আমরা প্রথমত আহ, আহ, অন্য মন্দিরের মতো এটা করতে চাইলাম না। অন্যান্য মন্দিরের সামনের দিকে গম্বুজ টম্বুজ করে করে একটা মন্দির বানায়। আমরা প্রথমে আমি যখন এই মন্দিরের কাজে মহারাজ, হাত আমরা যদি দেখলাম, হেঁটে হেঁটে একটু হ্যাঁ, ভেতরের দিকে যাই। মন্দিরের কাজে যখন হাত দিলাম তখন আমি ভাবলাম যে নূতন ধরনের কি একটু করা যায়। হ্যাঁ। করে আমাদের এমব্লেমটাকে দেখলাম। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি, স্বামীজি মহারাজ, তিনি আমাদের এই রামকৃষ্ণ সংঘের জন্য একটা এমব্লেম তৈরি করেছিলেন। সেই এমব্লেমটার মধ্যে সাধুদের কি করা উচিত এই এমব্লেমের মধ্যে বলা আছে। চারটে যোগের সমন্বয় করা আছে। এই চারটে যোগের মধ্যে সমন্বয়ে একজন সাধক সিদ্ধি লাভ করতে পারে। সেই যেমন ওর মধ্যে সমুদ্রের তরঙ্গ আছে, এই তরঙ্গটাকে কর্মযোগের সঙ্গে তুলনা করা যায়। আর পদ্ম আছে, পদ্মটাকে ভক্তি যোগের সঙ্গে তুলনা করা হয়। তার সঙ্গে আমাদের সূর্য আছে জ্ঞান যোগ, আর একটি সাপ কুলকুণ্ডলিনী শক্তি, এটাকে রাজযোগের সঙ্গে তুলনা করা যায়। এই এমব্লেমটা তৈরি করে তার নিচে তিনি লিখে দিলেন তন্ন হংস প্রচোদয়াৎ। আর আমাদের মূল মন্ত্র তিনি দিলেন আত্মন মোক্ষার্থং জগদ্দিতায় চ। অর্থাৎ এই চারটে যোগ সাধুরা প্র্যাকটিস করবে, তার সঙ্গে এই সমাজের সেবা করবে। ঠাকুরের সেই কথা শিব জ্ঞানে জীব সেবা, সেইটা তিনি প্র্যাকটিক্যালি করে দেখালেন। সবার মধ্যে ভগবান আছেন সেই ভেবে সবার সেবা করা। তাই আত্মন মোক্ষার্থম, নিজের তো মোক্ষ চাই, ভগবান লাভ করতেই হবে, তার সঙ্গে সঙ্গে জগৎ হিতায় চ, জগতের হিত করতে হবে। আমাদের এমব্লেমটাকে নিয়ে আমি একটু চিন্তা করে ভাবলাম যে এইটাকেই আমি মন্দিরের সামনেটাকে ছড়িয়ে দিই। করে সেটাই ছড়িয়েছি। দেখবেন জলের তরঙ্গ আছে, পদ্ম আছে, জ্ঞান সূর্য আছে, কুলকুণ্ডলীর শক্তি আছে, আর এইগুলোর মাঝখানে স্বামীজি একটা পরমহংসের ছবি দিয়েছিলেন। এই চারটে যোগের মাধ্যমে পরমহংস হওয়া যায়, অর্থাৎ ভগবান লাভ করা যায়। ঠাকুরের নাম হয়েছে রামকৃষ্ণ পরমহংস। ঠাকুরকে যিনি দীক্ষা দিয়েছিলেন তোতাপুরি, তাকেও লোকে পরমহংস বলতো। তা সেই পরমহংসের ছবিটা রয়েছে। পরমহংসের ছবিটার সামনে না দিয়ে আমি গোটা বিল্ডিং জুড়ে পরমহংসকে রেখে দিয়েছি। এটা পরমহংসের কেল্লা তো, যদি আপনারা চারিদিক থেকে দেখেন দেখবেন অনেক হংস চারিদিকে বসে আছে। মহারাজ, একটা কথা বলবো যে আধুনিকতার ছোঁয়ায় সম্পূর্ণ আধ্যাত্মিক তত্ত্বের উপর ভিত্তি করেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে, তাই তো? আধুনিকতার ছোঁয়া তো একটু দিতে হবে, কেননা এটা স্বামীজি ঠাকুর সব বলে গেছেন যুগ প্রয়োজনে। যেমন একটা জায়গায় বলছেন ঠাকুর যে কোম্পানি আমলের টাকা বর্তমানে চলে না। আপনারা তো দেখছেন যে এর আগে আমাদের 1000 টাকা 500 টাকা কত কি নোট ছিল, সেগুলো এখন চলছে না নূতন, সময় অনুযায়ী চেঞ্জ হয়। তেমনি এই জগতের প্রয়োজন অনুযায়ী আমাদের নিজেদেরকে একটু ঠিক করে নিতে হয়। এতদিন পর্যন্ত স্বামীজি আসার আগে পর্যন্ত এই জপ ধ্যান বেদ পাঠ ইত্যাদি ইত্যাদি সব একচেটিয়া সাধুদেরই ছিল। হ্যাঁ, সাধুরা বনে জঙ্গলে সব বেদান্ত চর্চা করতেন। স্বামীজি এসে বললেন যে বনের বেদান্তকে ঘরে নিয়ে আসতে হবে, অর্থাৎ সেই বেদান্ত সমাজের পুরো জায়গায় ছড়িয়ে দিতে হবে, সবাই যেন বুঝতে পারে যে তার মধ্যেই ভগবান আছেন। সি ইজ গড হিমসেলফ, এইটা দেয়ার ইজ নাথিং বাট গড, এইটা যেন সবাই বুঝতে পারে। এটা হচ্ছে বেদান্তের শ্রেষ্ঠ তত্ত্ব। আর সেই শ্রেষ্ঠ তত্ত্বগুলোকে নিয়ে মুনি ঋষিরা পাহাড়ে জঙ্গলে গুহায় এতদিন পর্যন্ত ছিলেন, সেটাকে স্বামীজি এই সমাজের মধ্যে নিয়ে এলেন। নিয়ে এসে চারিদিকে প্রচার করার জন্যে সন্ন্যাসী সংঘ তৈরি করলেন, এই রামকৃষ্ণ সংঘ। শুধু রামকৃষ্ণ সংঘের সাধুদের দ্বারাই এই কাজটা হচ্ছে তা নয়, রামকৃষ্ণ সংঘের সাধুদের সঙ্গে সংসারী যেসব ভক্ত গৃহী ভক্তরা রয়েছে সবাই মিলে এই কাজটি সম্পন্ন করছে। ঠাকুর বলেছিলেন যে একটা পাখায় একটা পাখি উঠতে পারে না, তার জন্য দুটো পাখা লাগে। তেমনি এই রামকৃষ্ণ সংঘ চলার জন্য যেমন ত্যাগী সন্ন্যাসী দরকার, তেমনি গৃহী ভক্তদেরও দরকার।
এই দুজনকে নিয়েই এটা চলবে। এইভাবে আহ, শিলচর শহর, আমাদের শিলচর শহর বরাক উপত্যকা নাই এর তালিকা যদি তৈরি করি আমরা কিছুই নেই বলবো। এই অবস্থায় শিলচর শহরে এই সুরম্য রামকৃষ্ণ মিশনের যে মন্দির তৈরি করা হয়েছে সেটা অত্যন্ত দৃষ্টিনন্দন, দেখার মতো জিনিস, ভালো লাগার মতো জিনিস। একটা ভালো লাগার মতো, ভালো লাগাটাকেই তৈরি করে তারা উপস্থাপন করেছেন এখানে। মহারাজ, প্রশ্ন করব, দুর্গাপূজার সময় বা অন্যান্য সময় ডেস্টিনেশন হয়ে ওঠে এই রামকৃষ্ণ মিশন। তার অনেকটা কারণ রয়েছে। বিশেষ করে গোটা শহরের মানুষ এই স্থানে অঞ্জলি দিতে আসেন। এমত অবস্থায় এই যে ভবনখানা বা এই যে মন্দিরটা যেটা নির্মাণ হয়েছে সেখানে সেই সুবিধা কতটুকু কিভাবে রাখা হয়েছে যদি আমাদেরকে একটু বলেন। আগে ছোট জায়গা ছিল বলে তো খুব অসুবিধাই হতো, তবুও ভক্ত সংখ্যা তো দিনের পর দিন বেড়েই চলেছে। এবছরও যখন দুর্গাপূজা হয়েছিল এই পুরো হলে, তখনও আমাদের প্রচুর ভক্ত এসেছিলেন। অ্যাকচুয়ালি সাধারণ মানুষ পবিত্রতা পছন্দ করে, আসল জিনিসটাকেই পছন্দ করে। তাই তারা যখন এখানে এসে দেখে যে সম্পূর্ণ পবিত্রতা সহ ঠিক ঠিক মতো নিয়ম মেনে পূজা হচ্ছে, সেখানে সবারই একটা আকর্ষণ থাকে যে এইখানে যদি আমরা পুষ্পাঞ্জলি দিই তাহলে ঠিক ঠিক মতো মায়ের পায়ে পুষ্পাঞ্জলি পৌঁছবে। সেইটা ভেবে সবাই এখানে আসেন পুষ্পাঞ্জলি দিতে। অর্থাৎ এই পবিত্রতা আর ঠিক ঠিক নিয়মকানুন মেনে আমাদের যে পূজা হয়, আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় ভক্তদের সুযোগ সুবিধে করে দেওয়ার জন্যে। হয়তো অতটা সম্ভব হবে না, তবুও এতে করে অনেকটাই সুযোগ সুবিধে হবে বলেই আমাদের মনে হয়। তো আমার হাতে যে অনুষ্ঠান সূচিখানা রয়েছে, বিশাল সূচি, 15 তারিখ থেকে শুরু হচ্ছে আহ, উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানের পর্ব। বিভিন্ন অর্থাৎ 15 তারিখ থেকে 18 তারিখ, তার পরবর্তীতে 22 তারিখ, টানা 20 তারিখ পর্যন্ত চলবে এই উদ্বোধনী অনুষ্ঠান। তো বিশাল এক কর্মসূচি, বিশাল এক অনুষ্ঠান সূচি রয়েছে। তো মহারাজ, যদি আমাদেরকে একটু বলেন আর কি, যে এই 15 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে মূল অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো যদি আমাদেরকে একটু বলেন। 15 তারিখে তো আমাদের বেলুড় মঠ থেকে এবং বেলুড় মঠের অন্যান্য সব সেন্টার থেকে সব সন্ন্যাসীরা এখানে এসে হাজির হবেন। যদিও আগামীকাল 10 তারিখেই কিছু সন্ন্যাসী এসে যাবেন যারা এইসব কাজকর্মগুলো দেখাশোনা করবেন মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে, কিন্তু সব সাধুরা এসে যাবেন 15 তারিখে, শুধু প্রেসিডেন্ট মহারাজজি ছাড়া। ওই 15 তারিখের একটা অনুষ্ঠান হচ্ছে, পরম পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজজি আসবেন, এসেই আমাদের মা সারদা দাতব্য চিকিৎসালয় চ্যারিটেবল ডিসপেন্সারি ওপেনটা করবেন। করে তারপর একটু রেস্ট নিয়ে তিনি এই যোগানন্দ সভাগৃহ, যেটা নূতন তৈরি হয়েছে যেখানে আমাদের দুর্গাপূজা হয়, সেই হলটা ওপেন করবেন। আর সব সন্ন্যাসীরা বিকেলবেলায় যখন এখানে আসবেন, এখানকার ভক্তরা সব ওই খই, তারপর ফুল, দূর্বা ইত্যাদি দিয়ে তাদের সম্বর্ধনা জানাবেন, ওয়েলকাম করবেন। এই অনুষ্ঠানটা রয়েছে সন্ধ্যারতির পরে। যেসব সাধুরা আসবেন তাদের একটু গান টান আছে, ভজন সন্ধ্যা বলে, এটা কাল 15 তারিখে। এরপর 16 তারিখের একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে সকালবেলায় ভোর 5:30-6টা থেকে একটা আমাদের একটা র্যালি বেরোবে, প্রভাত ফেরি বলা যায়। হ্যাঁ। এখানে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে বিভিন্ন ট্যাবলো, প্রায় 20খানা ট্যাবলো থাকবে। এর মধ্যে দুটো হাতি থাকবে, হাতির ওপর ঠাকুরমা বসে থাকবেন। আর 5টা ঘোড়া থাকবে, একটা ঘোড়ার গাড়িও থাকবে, 100 ঢাক থাকবে। তারপরে বিভিন্ন ট্রাইবের সব লোকেরা তাদের নিজেদের নিজেদের কালচার নিয়ে উপস্থিত থাকবে। এছাড়াও আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানিয়েছি, খ্রিস্টান মিশনারিদের আমন্ত্রণ জানিয়েছি, মুসলিমদেরও কয়েকটি সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তারা সবাই আসবেন বলেছেন। এই নিয়ে একটা বিশাল প্রভাত ফেরি হবে সকাল
6:30 সর্বধর্ম সমন্বয়। সর্বধর্ম সমন্বয়। এটা তো এই মন্দিরটাকেও আমরা বলছি না যে মন্দির, আমরা বলছি সার্বজনীন প্রেয়ার হল। হ্যাঁ, এটাই বলছি, আর এটাই লেখাও আছে আমাদের যে সার্বজনীন প্রেয়ার হল। কেননা সব ধর্মই সত্য, এটা আমরা বিশ্বাস করি। ঠাকুর রামকৃষ্ণদেব যেমন হিন্দু ধর্মের বিভিন্ন সাধনা করেছিলেন সেক্সে, তেমনি মুসলিম ধর্মের সাধন করেছিলেন, খ্রিস্ট ধর্মের সাধন করেছিলেন, বৌদ্ধ ধর্মের সাধন করেছিলেন। তারপরে শেষে তিনি বললেন যে সব ধর্মই সমান। সেটা প্রমাণ করার, প্রতিষ্ঠা করার জন্যই তার এই যুগে আসা। ধর্মে ধর্মে ক্ষয়ক্ষী ইত্যাদি ইত্যাদি চলছে, তো সেটাকে ঠিক করার জন্য তিনি এসে বলে গেলেন সব ধর্ম সাধন করে যে সব ধর্মই সত্য। হ্যাঁ, হ্যাঁ, এইটাকে প্রমাণ করার জন্য। তাই এটা হচ্ছে সার্বজনীন প্রার্থনা গৃহ আমাদের। তারপরে পরবর্তী অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান হচ্ছে 16 তারিখে সকালে প্রভাত ফেরি, আর দুপুর বেলায় আমাদের রামকৃষ্ণ সংঘের পরম পূজ্য পাদ প্রেসিডেন্ট মহারাজ বেলুড় মঠের, তিনি পদার্পণ করবেন এই আশ্রমে। তাকে আমরা সম্বর্ধনা দেব। এই আর সন্ধ্যের সময় তিনি আমাদের সামনেই একটা পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, তাতে জলের হচ্ছে, ফোয়ারা হচ্ছে, ওটা উনি ওপেন করবেন। 17 তারিখ 16 তারিখের অনুষ্ঠান হলো। 17 তারিখে সারাদিন ধরে আমাদের বিভিন্ন যজ্ঞ আছে, সেই যজ্ঞগুলো চলবে, তার সঙ্গে পূজা পাঠ। 18 তারিখে এই ইউনিভার্সাল প্রেয়ার হল ওপেন করবেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি প্রেসিডেন্ট মহারাজ। এই অনুষ্ঠানগুলো হওয়ার পরে সকাল 9টা থেকে 10:30 11টা পর্যন্ত এই যোগানন্দ সভাগৃহে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি ভক্তদের উদ্দেশ্যে আশীর্বাণী দেবেন। পরম পূজনীয় গিরিশানন্দজি ভাইস প্রেসিডেন্ট, তিনিও আশীর্বাণী দেবেন। আর এখানে উপস্থিত থাকবেন সেই সময় এই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনিও কিছু আলোচনা করবেন। করে তারপরে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। তারপরে 16টা ট্রাইবের তাদের সংস্কৃতি অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠান তারা করবে আমাদের এই হলে, সকাল 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তারপরে বিভিন্ন গান টান আছে ইত্যাদি ইত্যাদি। আর সকালবেলায় যখন ঠাকুর এই মন্দিরে আসবেন পুরনো জায়গা থেকে, তখন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে, এই সারা শহরে পুষ্পবৃষ্টি হবে। এর মাঝে প্রত্যেক দিন 16 তারিখ থেকে দুপুর বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত বিভিন্ন আশ্রম থেকে আমাদের সাধুরা আসবেন, তারা ধর্ম আলোচনা করবেন। প্রথম দিন আলোচনা করবেন বেলুড় মঠের ম্যানেজার মহারাজ আর ভুবনেশ্বরের সেক্রেটারি মহারাজ স্বামী আত্মপ্রভানন্দজি। দ্বিতীয় দিন দিল্লি থেকে আগত স্বামী সর্বলোকানন্দজি, দিল্লি আশ্রমের সেক্রেটারি, আর আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি স্বামী তত্ত্ববিদানন্দজি ধর্মসভা করবেন। আর 18 তারিখ তো সারাদিন ধরে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান আছে। 19-20 এই দুদিন দিনের বেলায় দীক্ষা অনুষ্ঠান আছে, আর সন্ধ্যের সময় একদিন যাত্রা আর একদিন নাটকের অনুষ্ঠান আছে। এই রামকৃষ্ণ মিশনের যাত্রা এবং নাটক একটা অত্যন্ত ঐতিহ্য দীর্ঘদিন থেকেই বহন করে আসছে, বিশেষ করে যাত্রার যে ব্যাপারটা। তো সেই যাত্রা দল কোথা থেকে আসছে বা এই স্থানীয় এবং আমাদের আমাদের ভলেন্টিয়াররাই অনেক দিন থেকে রিহার্সেল দিয়ে দিয়ে, এরা খুব ভালো, মানে এই শহরের সব থেকে ভালো নাটক করে, ভালো যাত্রা করে সেই ছেলেগুলি আমাদেরই ভলেন্টিয়ার, আমাদের দীক্ষিত। তারা নিজেরা দুটো নাটকের, একটা নাটকের একটা যাত্রার পালা তৈরি করেছে, ওরাই এই যাত্রা পালা করে। আমরা সাধারণত 3D সিনেমা 3D দেখি, এখানে 4D বা 5Dর যে বিষয়টা থাকে, সেই 4D এবং 5Dর মতোই করে এই মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে। আমরা রয়েছি মন্দিরের পশ্চিম অঞ্চলে, ঈশান কোণ থেকে উত্তর দিক হয়ে আমরা পশ্চিম দিকে চলে এসেছি। দক্ষিণ দিকটাও দেখলাম আমরা, পাশাপাশি ঠিক পেছনের দিকটাও দেখলাম। কোনো জায়গায় মন্দিরের কোনো কোনো দিকেই তার যে শৈল্পিক যে ছোঁয়া, সেটা থেকে কিন্তু
এই মন্দিরের কোনো শৈল্পিক যে ছোঁয়া সেটা থেকে খালি রাখা হয়নি বলবো, সব দিকগুলোকেই কিন্তু তার শৈল্পিক কর্ম, তার ভব্য নিদর্শন, ভব্য যে দৃষ্টি নন্দন যে ব্যাপারটা রয়েছে সেটাও এখানে কিন্তু গড়ে তোলা হয়েছে। মহারাজ, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আহ, এত বিশাল একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠান সফল দিক দেখতে গেলে তার কিছু সুরক্ষার ব্যাপার থেকে যায়। তো যেহেতু রামকৃষ্ণ মিশনের আমরা জানি প্রতি বছর প্রায় 20,000, 25,000, 30,000 করে এখানে আহ, মানুষ প্রতিদিন উপস্থিত হন, এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের খামতি থাকে না। তারপরও বলবো এখানে যেহেতু এত বেশ কয়েকদিনের অনুষ্ঠান হচ্ছে, 15 থেকে 20 তারিখ পর্যন্ত, তো সুরক্ষার ব্যাপারটা কিভাবে আপনারা দেখছেন? সুরক্ষার ব্যাপারে বলতে 40 জন পুলিশকে আমরা নিয়োগ করেছি। প্রত্যেকদিন ওরা এখানে সারা দিন রাত থাকবে। তাছাড়াও এখানে একটা অফিস হবে, যে অফিসে এসপি এসে বসবেন, ডিসিও এসে বসবেন, কেননা মুখ্যমন্ত্রী আসছেন, অন্যান্য অনেক মিনিস্টারও আসছেন, বড় বড় অফিসাররাও আসবেন। সেই জন্য এটা একটা সরকারি পর্যায়ের একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও আমাদের ভলেন্টিয়াররা প্রচুর আছেন। আমরা কতজন ভলান্টিয়ার? ভলেন্টিয়ার প্রায় 700 ভলেন্টিয়ার আছে। আমরা আশা করছি যে 1 লাখের মতো ভক্ত এসে প্রসাদ পাবেন। তবুও আমরা 1,25,000-এর ব্যবস্থা রাখছি, কেননা অন্য কোনো জায়গায় তো কোনো অনুষ্ঠান নেই, এটা একমাত্র আমাদেরই অনুষ্ঠান। আর সারা শহর জুড়ে, শহরের বাইরে থেকেও অনেক ভক্তরা সব আসবেন, আমাদের চারিদিকে সব ভক্ত ছড়িয়ে আছে। সেই জন্যে আমরা একটু বেশি বেশি ব্যবস্থা রাখছি। আর সব ভক্তদের কাছেও আমরা অনুরোধ রাখবো, আপনারা এসে ডিসিপ্লিন অনুযায়ী সব চলবেন, আর নিজেরাও সহযোগিতা করবেন যাতে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল হয়। আমাদের সারা ভারতবর্ষের কাছে শিলচরের একটা আলাদা নাম আছে, যেখানেই যান আপনারাও দেখবেন শিলচর বললে সবাই একটু আলাদা চোখে দেখে। সেই দৃষ্টিভঙ্গিটা যেন চেঞ্জ হয়ে না যায়। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসীরা আসবেন, তাদের চোখের সামনে, আর ভক্তরাও আসবেন প্রচুর, প্রায় 3-4 হাজার ভক্ত বাইরে থেকে আসবেন এই অনুষ্ঠানটা দেখার জন্য। ইতিমধ্যে তো আজকে একজনকে দেখলাম, তিনি কানাডা থেকে এসেছেন। হ্যাঁ, তো বিদেশের কোন কোন জায়গা থেকে? আমাদের সন্ন্যাসীদের মধ্যে ফ্রান্সে একজন ছিলেন, তিনি এখন এসেছেন ইন্ডিয়াতে, তিনি আসবেন। নিউ ইয়র্কে একজন ছিলেন, তিনিও রয়েছেন বেলুড় মঠে, তিনি আসবেন। রাশিয়ায় ছিলেন, এখন বেলুড় মঠে রয়েছেন, ওরাও আসবেন। রাশিয়া, ফ্রান্স, নিউ ইয়র্ক, এইসব জায়গাগুলো তো এমনিতেই রয়েছে। আর ভারতবর্ষের প্রান্তে প্রান্তে যেখানে রামকৃষ্ণ সংঘের শাখা সেন্টার আছে, সেই সব জায়গা থেকে সব সাধুরা আসবে। অসংখ্য ধন্যবাদ মহারাজজি। মহারাজের আহ পায়ে ওনার কিছুটা সমস্যা রয়েছে, তার পরবর্তীতেও তিনি গোটা চত্বরটা ঘুরে ঘুরে দেখালেন, আপনাদের সময় দিলেন, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহারাজ আপনাকে। আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের এই পত্রিকা থেকে এসেছেন, এর মাধ্যমে ভক্তরা সবাই সব জানতে পারবে, আর জেনে সবাই আকৃষ্ট হয়ে এখানে আসবেন। ভক্তদের কাছেও আবেদন জানাচ্ছি যে আপনারা সবাই আসুন। 100 বছর তো বারবার আসে না, একবারই আসে। তারপর নূতন মন্দির প্রতিষ্ঠাও বারবার হয় না, মূর্তি প্রতিষ্ঠাও বারবার হয় না। এই একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা ধর্মীয় মুহূর্ত, স্মরণীয় মুহূর্তটাকে আপনারা স্মরণীয় করার জন্যে আসুন, ভক্তি সহকারে, পবিত্রতা নিয়ে, আর এসে আমাদের সহযোগিতা করুন, আপনারাও আনন্দ নিন। নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি।